আমরা প্রত্যেকেই নিজেদের সুন্দর রাখতে ভালোবাসি। আমরা প্রত্যেকেই চাই আয়নায় আমাদের প্রতিচ্ছবিটা যেন খুব সুন্দর হয়ে প্রতিফলিত হয়। কিন্তু সেটা তো বাহ্যিক রূপ। আমরা কি আমাদের শরীরের ভেতরের যন্ত্রগুলো নিয়ে আদৌ সচেতন? যারা এই সম্বন্ধে ভাবেন এবং এই সচেতনতার বার্তা তাদের কাজের মাধ্যমে পৌঁছে দিতে চান, তারা ঠিক কী করে কাজ করছেন? নমস্কার, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত আজকের জীবনযোদ্ধার নতুন পর্বে। আজকে আমরা আলাপ করব, গল্প করব তেমনই একজনের সঙ্গে, যিনি কিন্তু আজকে আমাদের বিশেষ অতিথি এবং যিনি নিজে একজন ফিজিক্যাল ফিটনেস কোচ। উনি কিন্তু একজন ফিজিক্যাল ট্রেনার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পূজা বরা। নমস্কার পূজা। নমস্কার। স্বাগত তোমাকে আমাদের এই মঞ্চে। তুমি একটা ভীষণ ব্যতিক্রমী পেশা নিয়ে কাজ করছো, যেটা নিয়ে সাধারণত মেয়েরা ভাবে না। পূজা, আজকে জানতে চাইবো একটু তোমার কাছে যে আজকে জীবনযোদ্ধার এই মঞ্চে এসে তোমার কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে আমাকে এসে, আর তোমার সাথে কথা বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে। নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছো, যে আমি আজকে আমার বিষয়ে আমি বলতে পারি, রাখতে পারি আর সবার সাথে শেয়ার করতে পারি। বাহ, সেটাই তো আমরা চাই। তার জন্যই তো গল্পগুলো তুলে ধরা, যাতে করে আমাদের দর্শক বন্ধুরা উপকৃত হন। শেয়ার না করলে তো আমাদের কিছুই ছড়াবে না। তাই এইভাবে আমন্ত্রণ জানানো। পূজা, তুমি ফিজিক্যাল ট্রেনার, একজন ফিটনেস কোচ, যেটা কিন্তু একটা ব্যতিক্রমী পেশাই আমি বলবো। কারণ মেয়েরা চট করে এটা কিন্তু ভাবে না। আমি একটু একদম শুরুর দিকেই চলে যেতে চাইবো যে কখন এবং কবে তুমি নিজেকে ফিজিক্যাল ট্রেনার হিসেবে এই পেশাটাকে গ্রহণ করলে? বলতে চাই যে আমার কাকু এটাতে জড়িত। আমার কাকুর জিম আছে, তো কাকুকে দেখে ইন্সপায়ার হয়ে আমি ভাবলাম যে কাকুর মতনই আমি যখন একটা ফিটনেসটাকে আগিয়ে নিয়ে গেলে আমার জন্যও ভালো, আর আমার 4-5টা গ্রুপের জন্যও ভালো হবে, ওদের হেলথ রিলেটেড জন্য। এটাকে আমি পেশেন্ট ভাবলাম যে হ্যাঁ, এটা করা যায়। তো কাকুর মানে কোন কাজটা তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করলো? কাকুর সব কাজই ইন্সপায়ার। কেন বলে কি, আমার কাকু ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হয়। আচ্ছা, বাহ। টাইকোয়ান্ডো। আচ্ছা আচ্ছা। তো উনির খুব ইচ্ছা ছিলেন যে আমাকে একটা গোল্ড মেডেলিস্ট বানানোর জন্য, কিন্তু এটার পিছনে একটা কাহিনী ছিল যে আমি ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু কাকু, কেন? টাইকোয়ান্ডো আমি ভাবতাম যে খালি ছেলেদের গেম হয়, মেয়েদের গেম না। সেটাই আমি একটু তোমাকে মানে এখানে থামিয়ে একটু দর্শকদের কাছে যাচ্ছি যে দর্শকরা সত্যি আমাদের সমাজে কিন্তু আজও খেলাধুলা বা সেরকম শারীরিক কসরতগুলো যে মেয়েদেরও হতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনো একটা দ্বন্দ্ব রয়েছে বা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। আমরা কিন্তু আমাদের কন্যা সন্তানদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা সত্যি বলো যে হয় নাচের ক্লাস, গানের ক্লাস, মানে আর্টিস্টিক ওয়েতেই তাদের হয়তো দেখতে বেশি ভালোবাসি। একটা খেলোয়াড় বা একজন তাইকোন্ডো প্লেয়ার হিসেবে তাকে কিন্তু মানে অনেক পরে হয়তো ভাবনাটা আসে। তো মানে খুব ভালো লাগছে যে তুমি এভাবে ভেবেছো ব্যাপারটা, বা তোমার কাকুর থেকে যে তুমি ইন্সপায়ার হয়েছো সেটা নিয়ে। তো সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে তুমি? তারপরে কাকু বিয়ে করেছে। বিয়ে করার পরে কাকিও আসছে, সেম গোল্ড মেডেলিস্ট, উনিও একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো উনি যখন দেখলাম যে যখন কাকু কাকি আমার সঙ্গে যখন দুজনই আছে, তো আমিও একটুখানি ইন্টারেস্টটা দিতে পারি। তো পূজা, তুমি মানে কি করে সেই মাইন্ডসেটটার থেকে তুমি বেরিয়ে এলে? কাকুর ইন্সপিরেশনস ছিল, তারপরে কাকু মোটিভেশন দিয়েছে আমাকে, এরকম না খালি ছেলে বলে কোনো কথা নেই, আজকাল মেয়েরাও সব কিছুতে অ্যাডভান্স এগিয়ে যাচ্ছে, প্লাস অ্যাডভান্সও আছে আজকাল সব কিছুতেই, লেডিস ফার্স্ট বলেই। তো এটার জন্য আমি কাকুর মোটিভেশনটাকে একটুখানি নিলাম। তারপরে তো কাকি আসলো, কাকিও একটা গোল্ড মেডেলিস্ট, তো ওটাতে আমার আরো ডাবল মোটিভেশন পেয়ে গেলাম যে যখন কাকু যখন করতে পারে, তো কাকি তো আছে, তো আমি কেন করতে পারবো না, তাহলে আমিও করি। তো ওটাকে আমি পজিটিভ ওয়েতে নিয়ে আজ আগ বেড়ছি। বাহ,
এই যে তুমি এগিয়ে গেছো মানে নিজের এই মাইন্ডসেটটাকে ভেঙে, তো সেখান থেকে কাকু কাকি ছাড়া আর কেউ মানে তোমাকে সাহায্য করেছেন? হ্যাঁ, ডেফিনেটলি করেছে আমার হাজবেন্ড। আচ্ছা। আমাকে যখন আমি এই অ্যাপ্রোচটা পাই তখন আমার 3 বছরের বেবি ছিল। তারপরে আমি বললাম হাজবেন্ডকে যে আমি এরকম করতে ইচ্ছা আছে, কাকু বলেছে, তো কি করা যায়। তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে তুমি করো, আমি বাহ, তো কারণ আছি। 3 বছরের একটা 3 ছোট বছর বাচ্চা বাচ্চাকে একটাকে ছেড়ে রাখার, তোমাকে কি বাইরে যেতে হয়েছিল তার জন্য? আমাকে মুম্বাই যেতে হয়েছিল আচ্ছা, 6 গুয়াহাটি মান্থসের জন্য। থেকে মুম্বাই 6 মান্থস আমি একটা বাচ্চা তার বাচ্চাকে মা ছাড়া ছাড়া মানে থেকেছে, সেটা কিন্তু সত্যি। এবং তার পরিবার বা তোমার হাজবেন্ড সেটা এত সুন্দরভাবে পজিটিভলি মেনে নিয়েছেন। আমার হাজবেন্ড ছিল, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল। বাহ বাহ। তো ওনারাই দেখাশোনা করতো। আমার মার বাড়িও পাশেই ছিল, তো মার এখানেও যেত, আসা যাওয়া করতো। সবাই মানে মানে ভালো করেই রেখেছে মেয়েটাকে। মানে মা তুমি যে এই ব্যতিক্রমী একটা পেশাকে মানে তুমি নিজে এস্টাবলিশ করতে চাইছো, পুরো পরিবার তোমাকে সেখানে সহায়তা করেছে। সহায়তা করেছে। এবং সেখানে তুমি নিজেকেও নিজে মানে অনেকটাই ঠেলে দিয়েছো, কারণ তুমি একজন মা, তো মা, মা হ্যাঁ। হিসেবে নিজের ছোট বাচ্চাটাকে ছেড়ে যেতে তো তোমারও অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে হয়েছে, নিশ্চয়ই। কিন্তু আমি এই কষ্টটাকে আমি ভাবলাম যে কামিং ডেজটা আমার ভালো হবে। আর আমি তখন মেয়েদেরকে আমিও শেখাতে পারবো যে লাইফের জার্নিটা কত কষ্ট হয়, কি করে পার করতে হয়। তো এটার জন্যই আমি আগ বাড়লাম, আর এখন আমি ওদেরকেও শেখাচ্ছি। বাহ, ভীষণ ভালো। তো সেই প্রসঙ্গেই যদি আবার আসি, তুমি মানে এই যে ফিটনেস বা হেলথ, এই ব্যাপারটা তোমার কাছে খুব জরুরি তুমি মনে করেছো। তো সেটাতে আমাদের মতো মানুষের কি হয়, যেরকম আমরা হয়তো যোগা, ব্যায়াম বা জিমে গিয়ে সেই ফিটনেসটাকে মানে নিজেকে ফিট রাখার জন্য আমরা চর্চা করছি, কিন্তু নিজে মানে সেটা ট্রেনিং নিয়ে আবার অন্য কাউকে শেখাবো, সেটা তুমি কি করে ভাবলে? মানে সেটা কেন মনে এলো তোমার? আমি ভাবলাম যে ফিটনেসটা একটা আমার জন্য বহুত প্রায়োরিটি, যে আমি যোন পথটাকে আমি চুজ করেছি ওইটা আমি একলা কেন গ্রহণ করব, বা একলা কেন আমি নিজের মানে একটা বলে না যে স্বার্থপর, আমি খালি নিজের জন্যই ভাবছি, আমি কেন এই জিনিসটা ভাববো। আমি আরো লোকদের সাথে আমি মিশে আমি ওদেরকেও আগ বাড়াই, ওদের সাথে শেয়ার করি, যাতে ওরা আগে গিয়ে ওদের ফিটনেসটাকে ঠিক করতে পারে। এটাই আমি চুজ করেছি যে আমি যেখানে আমি আছি, আমি চাই যে আমার সাথে মানে আরো এই অ্যাওয়ারনেসটা, এই বার্তাটা তুমি জানো অন্যদের মাঝখানেও ছড়িয়ে দিতে পারি, এবং অন্যরাও সেটা থেকে হেলদি থাক, ভালো থাক। হ্যাঁ। সেটা সত্যি সত্যি। তো বন্ধুরা, যে পূজার মতো করে যদি আমরা সকলে ভাবতে পারি যে যে কোনো কিছু, আমাদের যে কোনো ভালো লাগা যেটা অন্যদের ভালো রাখতে পারে, শুধু আমরা নিজে একা ভালো না থেকে আমরা যদি আরও চারপাশটাকে মানে ভালো রাখার চেষ্টা করি, আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এরকম আরও অনেক গল্প আজকে পূজার সঙ্গে করব আমরা। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ফিজিক্যাল ট্রেনার এবং ফিটনেস কোচ পূজা বরা। আবারও চলে যাচ্ছি পূজার কাছে। পূজা, তোমাকে শুনতে শুনতে ভালো লাগছিল, জানতে পারছিলাম যে অনেক কিছুই তুমি অতিক্রম করে এগিয়ে গেছো, কিন্তু তাও স্পেসিফিক্যালি জানতে চাইবো, এই প্রফেশনটা যখন তুমি চুজ করছো তখন বাধা এসছে? একটুখানি বাধা এসছে। আমার ছোট মেয়ে যখন ছিল 3 বছরের, তখন ওকে রাখার সময় একটুখানি, একটা মা তো কি করে 3 বছর মেয়েকে 6 মাসের জন্য আমি মুম্বাই চলে যাই, পট করে তো চলে আসা পসিবল না। ট্রেনিং তো ট্রেনিংয়ে হয়, যেহেতু তুমি যেটাই করো রোদ। এবং তুমি কোথা থেকে ট্রেনিংটা নিয়েছিলে? আমি মুম্বাই থেকে নিয়েছিলাম, আমি আমার কাকুর থেকেই নিয়েছিলাম। আচ্ছা, ওখানে ওনার এস্টাবলিশড মানে ট্রেনিং সেন্টার রয়েছে, সেন্টার আছে, এবং সেটা পুরো সার্টিফিকেট কোর্স? পুরো সার্টিফিকেট কোর্স। আচ্ছা, যাক। তারপরে তুমি 6 মাস পরে ফিরে এলে? ফিরে এলাম। ফিরে এসে তুমি মানে নিজের মতো করে শুরু করলে নাকি? না, আমি একটা জিমে ঢুকেছি, ফিট ইন্ডিয়া বলে, কলোনি বাজারেই আছে। ওইটা আমার লাইফে ফার্স্ট জিম। আমি ওটাতে ট্রেনার হিসেবে ছিলাম, জয়েন করলাম। তারপরে 19 অবধি করলাম। করার পর আমি ওখান থেকে ছেড়ে দিয়েছি। মানে বিভিন্ন কি কয়, পিটি লেডিসরা তো আজকাল কমফোর্টেবল হয় না পট করে। আচ্ছা, তো এই জন্য আমি পিটিতে জয়েন করেছি। পিটিতে জয়েন করার পরে আমার আবার যেহেতু লকডাউন এসে যায়, তারপরে আবার বন্ধ। তারপরে এই ধরনের বাধাগুলো এসছে। তারপরে লকডাউনের সময় আমি আবার কনসিভ করি আমার সেকেন্ড বেবি।
আচ্ছা। সেকেন্ড বেবি কনসিভ করার সঙ্গে তো আমি আর জিমে জয়েন করতে পারি না, তো ওটাকে আমি আবার 2 বছর সময় দিতে হলো, কিন্তু নিজেকে ফিট রাখলাম তখন। আমি নিজে খুব ফিট ছিলাম, বাহ। যেহেতু আমি অন্যকে করাইনি, কিন্তু 2 বছর অবধি আবার গ্যাপ নিয়েছি। তারপর থেকে আমি আবার পিটিতে জয়েন করলাম, কোনো জিমে ঢুকে নেই। আর এখন অবধি পিটি চলছে আমার স্টিল। আচ্ছা, এবং তুমি শুধু মহিলাদের ট্রেন করো? মহিলাদেরকেই ট্রেন করে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, মানে সেটা জেনে খুব ভালো লাগলো। কিন্তু একটু আমাদের বলবে পূজা যে মানে আমরা কি শুধুমাত্র ট্রেনিং সেন্টারে গিয়েই এই ধরনের মানে তুমি যদি জিম কেন্দ্রিক বলো যেগুলো আমরা চর্চা করি, শারীরিক চর্চাগুলো কি সেখানে গিয়েই করা যায় নাকি ঘর থেকেও আমরা করতে পারি? না, ঘর থেকেও করা যায়, যেহেতু আমি এখন পিটি যে করাচ্ছি আমি ঘর থেকেই করাচ্ছি। আচ্ছা, তো ঘরের থেকেও খালি মাইন্ডটাকে সেট করতে হবে। সেখানে কোনো নিজেকে যন্ত্রপাতির দরকার নেই? না, দরকার পড়ে যদি জিমের মধ্যে কি হয়ে যায় যে আমাদের একটুখানি মাসলের দরকার পড়ে, আমাদের সব কিছুরই দরকার পড়ে, তোমার বডিটাকে টোনিং করতে হয়। তো ওটা তো আমরা খালি জিমে গিয়ে যে হেভি ওয়ার্কআউট করব এটাও না, মেশিন ইউজ করব এটাও না, ঘরের থেকেও করা যায়। ডাম্বল দুটো আমার কোথাও ব্যক্তিগতভাবে মনে হয় জিমটা কি খুব মেশিন কেন্দ্রিক, মানে যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। তার থেকে যোগা যদি ভাবি, যোগাতে হয়তো অনেক জিনিস আমাদের প্রয়োজন পড়ছে না, মানে যন্ত্রপাতি। তুমি কি একটু দুটোর তফাৎ আমাদেরকে বলবে? জিম আর যোগার মধ্যে তফাৎ এটাই যে যোগা হয়ে গেল আমাদের স্ট্রেংথের, তারপরে স্ট্রেচিংটা খুলে, তারপরে ইনার হুইল আমাদের মেইনলি মাইন্ডসেট হয়, মাইন্ডটাকে খুব বেশি স্ট্রং করে। তো যোগা পার্ট হয়ে গেল আমাদের আলাদা বিষয়, জিম হয়ে গেল আলাদা। জিমের মধ্যে গিয়ে আমি মাসল গেইন করতে পারি, যেটা আমি যোগাতে করতে পারি না। আচ্ছা, তো জিমে আমি মাসল গেইন করতে পারি, ওয়েট লস করতে পারি। যোগাতে ওয়েট লস হয়, কিন্তু যোগাতে একটু সময় নেয়, যেহেতু তোমার মাইন্ডটাকে সেট করতে হবে, আর ফ্লেক্সিবিলিটি বেশি বাড়ে যোগাতে। তো এটাই তফাৎ। এমনি জিম আর যোগা বলে কোনো এরকম ডিফারেন্স, এক্সারসাইজেরই হয়। তো আমি বলবো যে যার মানে পেশেন্স আছে যোগাতে, কেন বলে কি যোগাতে খুব সময় নেয়, পেশেন্স যদি আছে যোগাও করতে পারো। আর যদি তুমি মনে করো যে না আমাকে পট করে আমাকে ওয়েট লস করতে ইচ্ছা আছে, তো জিমের মধ্যে। আর আজকাল মানুষের সময়টা যেহেতু খুব কম, সবাই ছুটে বেড়াচ্ছে, সেটাই। যাক, আর তুমি যদি মনে করো যে দেখো আজকে থেকে 10 বছর আগেও কিন্তু ফিজিক্যাল ফিটনেস ব্যাপারটার এতটা গুরুত্ব ছিল না। মানে আমাদের মায়েদের কথা যদি বলি, আজকে আমরা ধরো শুনতে পাই, ইভেন আমরাও যে কোথাও গিয়ে যোগা করতে হবে বা কোথাও জিমে গিয়ে শরীর চর্চা করতে হবে, এখন যেটা ইউথদের মধ্যে আমরা দেখি প্রচণ্ড কনসাস তারা। তো তোমার কি মনে হয় মানে সেটা এই যুগে কেন? আমাদের লাইফস্টাইলটাই কি এরকম হয়ে গেছে? লাইফস্টাইলটা এরকম, টাইম চেঞ্জেস এভরিথিং। যেহেতু দিন বেড়ে বেড়ে যাচ্ছে, আগের দিনের কি ছিল যে আমরা আগের দিনের যে খাওয়াগুলো আমরা খেতাম ওগুলো তো কোনো মেডিসিন ছিল না, পিওর ছিল, সব পিওর ছিল। হ্যাঁ, আর এখন কি হয়ে যাচ্ছে যে সব মেডিসিনের উপরে আছে, আর প্রচন্ডভাবে ফাস্ট ফুড আর বেড়ে ফাস্ট গেছে। ফুড বেড়ে গেছে। তো মানে পিপল আর নট ইন, মানে কি বলবো যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের ক্রেভিংসটাকে কন্ট্রোল করতে পারে না। তো মানে যেখানে যায় যে ফাস্ট ফুড লেগে আছে, তো খুব মানে ক্রেজি হয়ে যায়, ও ফাস্ট ফুড, ও পুচকা, ও দই বড়া, তো ওটা তো আছেই একটা। তো এটার জন্য তো আমি বলবো যে নিজেকে একটু খুব কন্ট্রোল রাখাটা খুব দরকার। খেতে লাগে এরকম না যে না, ফাস্ট ফুড খাওয়াটাও আমাদের ব্যাড ইয়েগুলোও ভিতরে যাওয়া খুব দরকার। তো আমি বলবো যে কিন্তু পরিমিতি বোধটাও বুঝতে হবে আমাদের। হ্যাঁ, তো এটার জন্য আমি বলবো যে দুটোটা ইনটেক করার দরকার, ফাস্ট ফুডটাও দরকার, আর ফাস্ট ফুড বেশি ইনটেক না করাটাও, এটাও দেখতে হবে যে বেশি আমি যাতে না করি, যাতে আমার শরীরটা যাতে মানে কি বলবো এটাকে আমরা কি করে ভালো রাখতে পারি। হ্যাঁ, ইয়েস। তাহলে সেই সম্বন্ধে তুমি আমাদের একটু টিপস দেবে কি? মানে যেহেতু তুমি একজন ট্রেনার, যে আমরা খুব সহজ সাবলীল উপায়ে কি করে নিজেদেরকে ফিজিক্যালি ফিট রাখতে পারি আর কি।
মর্নিং রুটিন থেকেই স্টার্ট করি, যেহেতু আমরা হ্যাঁ। মর্নিংয়ে উঠলাম, উঠে গরম জলের মধ্যে নিজের যে ডেলি রুটিনটা আছে, গরম জলে লেবু চিপে খেলাম, তারপরে চিয়া সিডস রাত্রে ভিজিয়ে এটাকে সকালবেলাও চিয়া নেওয়া সিডসটা কি খুব কাজ দেয়, ক্রেভিং গুলো বোধহয় সেটা কমায়। হ্যাঁ, তারপরে তো এখন তো বহুত টাইপের মানে অ্যাপেল সাইডার ভিনেগার, তারপরে প্লেক্স, এগুলো তো বের হয়ে গেছে, এগুলো তো আমি প্রোভাইড করি না কাউকেও, আমি তুমি দেই কি না। প্রোভাইড করবে? আমি আমি বলবো যে গরম জলের মধ্যে লেবু চিপে খাওয়াটা খুব ভালো, মানে যেটা আমাদের ন্যাচারাল ন্যাচারাল। হ্যাঁ, তারপরে একটুখানি আমরা যোগা হোক বা জিম Warm up ফাংশন, ওয়ার্ম আপ exercise, এক্সারসাইজ যা আছে আমরা একটুখানি সকালবেলা করলাম, তারপরে আমরা আমাদের রুমের মধ্যেই জাম্পিং করলাম বা রানিং করলাম, যদি স্পেসিফিক স্পেস যদি থাকে তো ওখান থেকে করে, তারপরে ব্রেকফাস্টটা হেভি করতে লাগে সবসময়, কিন্তু এরকম হেভি না যে আমি একদম ভোরে খেয়ে নিলাম তারপরে আমি আর দুপুরবেলাও খেয়ে নেওয়া, সব পার্ট টু পার্ট, একটা সময়ের মধ্যে তোমাকে সবকিছু নিতে একটা হয়, discipline একটা maintain ডিসিপ্লিন করতে মেনটেন হবে। করতে হয়। ব্রেকফাস্টের পরে লাঞ্চের মধ্যে কি নিতে হয়, লাঞ্চ তোমার টাইমিং থাকবে 12টার থেকে 1টার মধ্যে করতে হয়। 1টার পরে যদি তুমি ভাবো যে আজকে তো আমার 1টা পার হয়ে গেল, আজকে একটুখানি করে নিই, দেরি হয়ে গেল, কিন্তু না, ওইটাকে যদি তুমি মেনে রাখো যে না আজকে দেরি হয়ে গেছে, থাক, হবে কিছু না, নেক্সট ডে আমি করে নেব, রুটিন একটা নিজের একটা যদি ডিসিপ্লিন মেনটেন করে রাখলে তখন নিজেকে খুব ইজি হয় যে আমি আগ বাড়তে পারবো, আর আমি ওই জিনিসটাকে মেনটেন করে চলতে পারবো যে হ্যাঁ আমি একটা নিয়েছি যে আমাকে ওয়েট লস করতে হবেই, এটা আমার একটা মোটিভেশন, তো ওইটা তোমাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে এবং হবে। ঘুমটা সেখানে কতখানি দরকার? ঘুম কিন্তু 7 to 8 আওয়ার্স মাস্ট আমাদের, 7 to 8 আওয়ার্স কিন্তু আমাদের বহুত আজকের দরকার। দিনে আমরা দেখতে পাচ্ছি মানে ওই মোবাইলটা হাতে নিয়েই হয়তো সময় কেটে যাচ্ছে, মানে অনেকটাই রাত হচ্ছে আজকাল, যে মানে নতুন প্রজন্ম যারা, তারাও তো রাত জেগে জেগে কাজ করে, তো সেই ক্ষেত্রে ঘুমটা কিন্তু আমার মনে হয় সকলেরই একটু করে কমে যাচ্ছে কম এবং হয়ে যায় অনেকেই লেট রাইজার হচ্ছে। হচ্ছে। তো সেটাতে তুমি কি টিপস দিতে চাইবে, মানে ঘুমটা চট করে আসতে পারে বা এরকম কিছু? মেডিটেশন খুব দরকার। বাহ, এটা একটা দামি কথা। মেডিটেশন করলে মানুষের ঘুম হোক, মানে একটা ক্লান্ত জিনিসগুলো সব হারিয়ে যায়। আর মেডিটেশন যে আমরা যে করব, মানুষ মেডিটেশন বললেই ভয় পায় আজকাল, যে মেডিটেশন 1 ঘন্টা 2 ঘন্টাই হবে নাকি, না, 10 মিনিট থেকে শুরু করে তুমি ওটাকে কিরকম এক্সটেন্ড করতে পারো, তোমার মধ্যে কত পেশেন্স আছে তোমার এক্সটেন্ড করার মতন। 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস, 25, 30, এরকম করেই আগ বাড়তে হয়। এখন আমি পট করে তো আমি বললাম আর তুমি করলে, তুমি সাকসেসফুল হলে, এটা তো না, একটু পেশেন্সের, হ্যাঁ, এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। পেশেন্সেরও দরকার হয়। ফার্স্টে খুব খারাপ লাগে, এইটা আজকাল তো বলেই যে মেডিটেশন কে করে, কিন্তু ভালো জিনিস কেই করে না আজকাল। তো আমি বলবো যে করতে হয়, সত্যি। টাইমটাকে নিয়ে চললে সব কিছুই হয়, ডিসিপ্লিন মেনটেন করতে হয়। ইভিনিংয়ের মধ্যে আমি যদি আসি, তাহলে ইভিনিং স্ন্যাক্সের মধ্যে স্প্রাউটস থাকে, চানা থাকে, এগুলোকে ভিগিয়ে মানে তুমি যতটা পারা যায় ঘরের জিনিস, হ্যাঁ, হেলদি ফুড। তারপরে হ্যাঁ, ভেজিটেবলস, তারপরে আসলাম আবার ডিনারে তুমি রাইস স্কিপ করতে লাগবে। আচ্ছা, যত অনেকে পারো। যারা আছে না সারাদিন ধরো রাইস খাচ্ছে না, তারা কি রাতে রাইস খাওয়াটা কি আমি তাদের বলবো যে জন্য রাইসটা স্কিপ করাই ভালো, রুটি খাও রাত্রে, রাইসের জায়গাতে রুটিটা অ্যাড করো, রিপ্লেস করা? আর রিপ্লেস করা যায়। আর বহুত তো আজকাল তো খুব মানে বলবো যে হেলথ কনসিয়াস হয়ে গেছে এখন, যে আমি অনেকেই দেখছি, চাইছে আমি নিজেদের। এখন যে সেটাই জার্নিটা, বলছিলাম হ্যাঁ, তোমাকে যে 10 বছর আগে হয়তো সেটা ছিল না, কিন্তু আজকে আমাদের এখন লাইফস্টাইলটা আমাদের হয়তো ওরকম বানিয়ে দিচ্ছে। খুব চেঞ্জ হয়ে গেছে এখন, তো মানুষের মধ্যেই আছে যে ফিজিক্যাল ফিটনেসটা খুব দরকার। সত্যি, আমাদের তাই। ইয়াংস্টাররাও খুব চেঞ্জ হয়েছে এতে। তো আমি বলবো যে আমরা ফিজিক্যাল ফিটনেস। শুনবো আবার পূজার কথা। আমাদের সঙ্গে আজকে রয়েছে পূজা, সরাসরি চলে যাব আবারও পূজার কাছে। পূজা, যেহেতু আমাদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে এবং তোমার থেকে আরও কিছু জানার বাকি রয়ে গেছে, এবারে জানতে চাইছি যে এই যে জিম ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল ফিটনেস কোচ হিসেবে তোমার এই পরিচিতিটা, এটা তোমাকে কতটা সার্থকতা দেয়? ভীষণ ভালো লাগে যখন আমাকে বলে যে
তুমি একটা জিম ইনস্ট্রাক্টর, খুব ফিট থাকো, কি করে এত মেনটেন করো নিজেকে। সত্যি তুমি মানে এত স্লিম এন্ড ট্রিম, নিজেকে এত সুন্দর করে রাখছো তুমি, সেটা তখন শেখার নিজেকেও মতো জিনিস। শুনে আর ভালো লাগে যে হ্যাঁ কিছু একটা কমপ্লিমেন্ট পেয়েছি। তো এইটার জন্যই আমি আরো মহিলাদেরকেও ফিট রাখতে সাহায্য করি, যে হ্যাঁ ওনারাও আমার মতনই ফিট থাকুক, আমার মতনই স্লিম ট্রিম দেখুক, আমার মতনই ওরাও ভালো ভালো তাহলে তো কমপ্লিমেন্ট খুব পাও। শিগগিরই তোমার কাছে আমাকেও আসতে হবে আর কি, আরো বেশি করে ফিট ফাইন এবং স্লিম থাকার জন্য। ডেফিনেটলি আসো, আমি ট্রেন করব তোমাকে। একদম একদম, তোমার সঙ্গে তাহলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে হবে খুব শিগগিরই। আমরা একটা খেলায় চলে যাব এবারে, কারণ আমাদের সময় খুব দ্রুত শেষ হচ্ছে, র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি সরাসরি। তো প্রশ্নগুলো হলো, তোমার সবচাইতে ভালো লাগা খাবার কি? কারণ তুমি তো সবকিছুতে খুব রেস্ট্রিকশন দিয়েছো সকলকে, তুমি নিজে কি খেতে ভালোবাসো? এরকম খাবার এরকম কিছু নেই আমার ফেভারিট, যেহেতু আমি জিম ইনস্ট্রাক্টর, আমি খুব মানে ফাস্ট ফুড থেকে দূরেই থাকি। ফাস্টফুড ছাড়া মানে তোমার কি ভাল লাগে খেতে? এমনি আমি জিরা রাইস খেতে ভালো পাই, তারপরে ডাল মাখানি, বাস আমার এগুলোই মানে আচ্ছা। ঘরের খাওয়াটাই। আচ্ছা, তোমার কাছে সবচাইতে মূল্যবান কি? সময়। সময়। টাইম ইজ প্রেশাস অলওয়েজ। তোমার স্বপ্ন কি? আমি যোন পথে আছি এই পথটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমার একটা স্বপ্ন আছে, যাতে আমি আরো মহিলাদের জন্য আরো কিছু করতে পারো। করতে পারি। যে আমি আগে ছিলাম হাউস ওয়াইফই, কিন্তু তারপরে যে আমি নিজেকে ফিরিয়ে এনেছি এই জায়গায়, আমি নিজের চাই একটা পরিচিতি, তার মধ্যে আমি চাই যে আরো হাউস ওয়াইফরা বের হয়ে আসুক, নিজেরটাকে করুক, যেহেতু ওরাও তো একটা ঘরের একটা স্ট্যান্ডই বলবো নিজেকে কিছু করার ঘরের জন্য, খুঁটি। হ্যাঁ, তো ওইটাকে আমি বলবো যে ওরা নিজেকে একটা মূল্যবান ভাবুক, নিজেরকে বের হয়ে আসুক, নিজের লাইফটাকে দেখুক, নিজের ফিজিক্যাল ফিটনেসটাকে সম্বন্ধে সচেতন থাকুক, যে নিজের ফিটটাকে নিজে কেমনে কি করে নিয়ে যেতে পারে। বাস এইটাই আমি বলবো। একদম, খুব ভালো সময় কাটালাম আমরা পূজা তোমার সঙ্গে। যেতে যেতে তুমি কি বার্তা দিতে চাইবে তোমার মতো যারা মহিলারা রয়েছেন তাদের জন্য? হার্ডওয়ার্ক করাটা ভীষণ দরকার লাইফে। আমি বলবো যে হার্ডওয়ার্ক থেকে কোনোদিন মানে ঘুরিয়ে যেও না, হার্ডওয়ার্কটাই একটা আছে। আর নিজেকে খুব মোটিভেট করো যে হ্যাঁ কিছু কাজ কেন পারবো না, সব কিছুই পারবো। পজিটিভিটিটা ভীষণ দরকার। আর আমি বলবো যে সব মহিলাদেরকে নিজেকে একবার বের হয়ে আসো, তোমার যেটাই প্যাশনস থাকে না কেন, যেটাই প্যাশন থাকে না কেন, আজকাল তো ভীষণ কাজ আছেই, যেরকম কি নিজে একটা বুটিক খোলা, আজকাল হ্যান্ডমেডের নিজের ছোট ছোট যা যা আছে আজকাল তো বহুত কিছু বের হয়েছেই। তো ওগুলাকে তুমি একটুখানি নিজের মধ্যে দেখো যে তুমি কি করতে পারো, কেমনে এক্সপ্রেস করতে পারো, নিজেকে কেমনে এক্সপ্লোর করা, নিজেকে দেখানো, আমি বলবো তো এটাই। বাহ, তাহলে বন্ধুরা আমরা পূজার থেকে জানতে পারলাম যে আমরা কি করে নিজেদেরকে ফিট রাখতে পারি, কি করে নিজেদের হেলথ সম্বন্ধে কনসাস হতে পারি, এবং সেই সঙ্গে আমরা যারা ঘরোয়া জীবনযাপন করি তারা কি করে সহজ সাবলীলভাবে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি এবং আমাদের চারপাশের লোকগুলোকেও ভালো রাখতে পারি। আমরা জানতে পারলাম পূজার থেকে। পূজা, অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, তোমার আগামীর জন্য। তুমি এভাবে আরো এগিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, এবারে আমাদের নিয়ে নিতে হবে বিদায়ের পালা চলে এসছে। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে জীবনযোদ্ধার আবারও কোনো নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।